আচ্ছা, তো আমরা গতদিন যেটা দেখেছি সেটা হচ্ছে বিএফএস। বিএফএস এর কর্মপদ্ধতি সম্পর্কে আমরা বলেছিলাম যে বিএফএস ট্রাভার্স করে কিভাবে। বিএফএস ট্রাভার্স করে লেভেল বাই লেভেল। ঠিক আছে, একটা লেভেল ট্রাভার্স করার আগে বিএফএস কখনোই আরেকটা লেভেলকে টাচ করবে না বা ট্রাভার্স করবে না। তো আমরা দেখেছিলাম আমরা এ থেকে জে তে যাওয়ার জন্য মিনিমাম কতগুলো পাথ বা মিনিমাম কতগুলো আমাকে ট্রানজিট দিতে হবে বা মিনিমাম কতগুলো পাথ টাচ করতে হবে, একই জিনিস আসলে। সো সেইটা আমরা বের করার চেষ্টা করতেছিলাম। সো আমরা এই এ থেকে শুরু করে এর যে সমান দূরত্বে যারা আছে, এই প্রথমে এফ সি বি এদেরকে ট্রাভার্স করেছি, সরি। এরপরে তার চেয়ে আরেকটু দূরত্বে যারা আছে ডি ই জি তাদেরকে ট্রাভার্স করেছি। তারপরে আমরা কে এবং জে কে এরপরে যে আমরা ট্রাভার্স করেছি। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে লেভেল 1, এগুলো হচ্ছে লেভেল 2, লেভেল 3, অর্থাৎ লেভেল বাই লেভেল সে সার্চ করতে করতে যাচ্ছে। সো যদি জে সি এর জায়গায় জে থাকতো তাহলে আমরা প্রথম এইগুলা ট্রাভার্স করার সময়ই আমি এটাকে পেয়ে যেতাম। সো যদি এরকম হয়, এখানে তো ডেপথ আসলে খুব বেশি না, লেভেল আসলে খুব কম। যদি এরকম হয় যে লেভেল আসলে অনেক বেশি, সেই ক্ষেত্রে আসলে বিএফএস এর কমপ্লেক্সিটি কিন্তু আসলে মানে আহ, বুঝতেই পারতেছো যে সব নোড ট্রাভার্স করার পরে সে হয়তো একেবারে শেষের দিকে হলে বা অনেক লেভেল দূরে গেলে, অনেক ডেপথে যদি সলিউশনটা থাকে তাহলে সে অনেক আহ, কি বলে অনেক কষ্ট করে এটা খুঁজে বের করতে হবে আর কি। হুম, সেক্ষেত্রে আম, আমরা ডিএফএস আসলে বিএফএস এর অল্টারনেটিভ সব সময় না। এক একটা বিএফএস কিছু কাজের জন্য ভালো, ডিএফএস কিছু কাজের জন্য ভালো। সো আমরা এইটার উপরে এখন যেই ডিএফএস চালিয়ে যেই কাজটা করব সেটা হচ্ছে যে এই এ থেকে কোন কোন নোড রিচেবল, অর্থাৎ কোন কোন নোডে যাওয়া যাবে এ নোড থেকে, বা এগুলাকে তো আমরা ধরেছিলাম আসলে এয়ারপোর্ট। ঠিক আছে, সো কোন কোন রুটে যে কোন কোন এয়ারপোর্টে এ থেকে যাওয়া যাবে তার একটা লিস্ট যদি আমরা করতে চাই, আমরা বিএফএস দিয়েও করতে পারবো, বিএফএস দিয়ে করতে পারবো না এমন না, কিন্তু আমরা ডিএফএস দেখার জন্য আমরা এটা ইউজ করব। ডিএফএস এর কর্মপদ্ধতি যেটা হচ্ছে সেটা হচ্ছে একটু যদি বলি তাহলে এই গ্রাফটার মধ্যে যদি দেখি, সে আগে ডেপথে চলে যাবে। ঠিক আছে, ডেপথে চলে যাবে। এখন এইটা ডেপথ কোন দিক থেকে কোন দিকে যাবে এটা বলা মুশকিল, কারণ সে আসলে আহ, মানে কি বলে, এটা যখন একটা থেকে আরেকটাতে যাবে তখন ওইটাকে ফ্ল্যাগ করে রাখবে, ওকে এটা আমার স্ট্যাকে আছে, স্ট্যাকে আছে, স্ট্যাকে আছে, এরকম করে সে আসলে অনেক দূর পর্যন্ত, যত দূর যাওয়া যায় তত দূর পর্যন্ত যাবে এবং সে ওইভাবেই অর্থাৎ আগে হলো ডেপথে চলে যাবে। আমরা একটু ট্রি সম্পর্কে তো তোমরা অলরেডি জানো। সো আমি একটু ট্রিতে যদি দেখাই তাহলে একটু সুবিধা হবে। মানে জাস্ট এটার কর্মপদ্ধতি সম্পর্কে যদি একটু বলি। সো আমার এরকম যদি একটা ট্রি থাকে, ঠিক আছে, ট্রি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই চ্যাপ্টারে, কিন্তু এখানে জাস্ট এই বিএফএস এর এবং ডিএফএস এর কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য একটু উম, বলতেছি। সব যদি আমরা বিএফএস অ্যাপ্লাই করি, বিএফএস কি করবে, এই ডেপথ আগে শেষ করবে, তারপরে এই ডেপথ, তারপরে লাস্টে যে ওই ডেপথে যাবে। অর্থাৎ একটা ডেপথ একটা লেভেলের আগে বা একটা হাইট এর আগে আরেকটা হাইট সে কখনোই টাচ করবে না। এই হাইটের কাজ শেষ করার পরে এই হাইট, তারপরে এই হাইটে কাজ করবে। আর ডিএফএস এর কথা যদি চিন্তা করো, ডিএফএস হচ্ছে তোমার আহ প্রথমেই ডেপথের দিকে চলে যাবে, সরি, প্রথমেই ডেপথে চলে যাবে, তারপরে এইভাবে করে সে কাজ করবে আর কি। ঠিক আছে, সো এরপরে উপরে গিয়ে আবার এইভাবে এরকম পদ্ধতিতে আর কি, এরকম একটা পদ্ধতিতে সে কাজ করে আর কি। যদি ট্রি এর কথা চিন্তা করো আর কি। অর্থাৎ আহ অনেক সময় দেখা যায় যে সলিউশন আছে আসলে
ডেপথ ইয়েতে সলিউশন আছে। তোমার এখন চিন্তা করো যদি বিএফএস এর ক্ষেত্রে যদি সলিউশনটা এই নোটটার মধ্যে থেকে থাকে, তাহলে তোমাকে সবগুলা ট্রাভার্স করে তারপরে আসতে হচ্ছে। আর ডিএফএস এর ক্ষেত্রে তুমি ধাপ করে নিচে নামে আসতেছো, সো যেগুলো একেবারে খুব ডেপথে আছে সেগুলোকে তুমি অনেক আগেই পেয়ে যাচ্ছ। মানে র্যান্ডমনেস এর তো এখানে অবশ্যই একটা ব্যাপার আছে, কিন্তু তুমি মানে অনেক সময় ডিএফএস এ সলিউশনটা আগে পাওয়া পসিবল আর কি। ঠিক আছে, আরেকটা ব্যাপার হচ্ছে ডিএফএস এর ক্ষেত্রে আমাদের ওয়েটটা যে আগে সেম রাখা লাগতেছিল, অর্থাৎ এইগুলার এইজের প্রত্যেকটার ওয়েট আগে যে সেম রাখা লাগতেছিল, এইখানে এখন সেম রাখা লাগতেছে না। তুমি প্রত্যেকটার ওয়েট এক একটা এক এক ধরনের ওয়েট রাখতে পারো। ঠিক আছে, সো সে যখন ডেপথে নামতেছে তখন এইগুলার ওয়েট গুলা যোগ করে করে হয়তো তুমি এটা থেকেও মিনিমাম বের করতে পারবা। একটু টাইম হয়তো বেশি লাগবে আর কি ডিএফএস এ। এবং ডিএফএস এর ক্ষেত্রে আরেকটা ব্যাপার মনে রাখতে হবে সব সময়, ডিএফএস টা আসলে কি বলে, এটা তো স্ট্যাকে রেখে রেখে কাজ করে। অর্থাৎ তোমার যেই নোটগুলো আমি এখানে আসলে ট্রাভার্স করতেছি, সেই নোটগুলাতে সেই নোটগুলাকে সে স্ট্যাকে রাখতেছে। ধরো এই নোটটাকে সে এখান থেকে এটাকে ট্রাভার্স করলো, এটাকে স্ট্যাকে রাখলো, তারপরে এই নোটটাকে ট্রাভার্স করলো, এটাকে স্ট্যাকে নিল, এটাকে স্ট্যাকে নিল, তারপরে এটা এটা থেকে আর কোথাও যাওয়া যায় না, তখন স্ট্যাক থেকে এটাকে পপ করে দিল, তখন আবার স্ট্যাক থেকে এটা বের করে এটা থেকে আরো এক জায়গায় যাওয়া যায়, সেখানে গেল। এখন এখান দিয়ে ধরো কানেকশন থাকলে এরকম করে সে স্ট্যাকে রাখতে রাখতে বিভিন্ন দিকে যেতে যেতে মানে স্ট্যাকে অনেক অনেক কিছু স্ট্যাকে পড়ে যেত। সো স্ট্যাক এর আবার একটা লিমিট আছে। ঠিক আছে, র্যামের যেহেতু একটা লিমিট আছে, সো স্ট্যাকের একটা লিমিট আছে। এটা পিসি টু পিসি অবশ্যই ভ্যারি করে, বা তোমার পিসির ক্যাপাবিলিটির উপরে ভ্যারি করে। সো আমাদের সময় আমরা দেখতাম যে 65K কল করা যেত আর কি, অর্থাৎ এরকম ডেপথে যাওয়া যেত 65,000, অ্যারাউন্ড 65,000 এর মতো যাওয়া যেত। আমরা প্রোগ্রামিং কন্টেস্ট যখন করতাম, মক টেস্টের দিন আমাদের কাজ ছিল এই জিনিসটা বের করা আর কি, যে স্ট্যাক মেমোরি কত দেয় বা কত দূর স্ট্যাক ইয়েতে যাওয়া যায়। ঠিক আছে, সো এটা একটা ব্যাপার আর কি। অনেক সময় দেখবা যে একটা প্রবলেম দেখা যাচ্ছে ডিএফএস দিয়ে করলে খুবই সহজে করতে পারতেছো, কিন্তু এটা তুমি বারবার রান টাইম এরর বা এই ধরনের কিছু এরর পাচ্ছ। তার মানে হচ্ছে আসলে সবসময় তোমাকে মাথায় রাখতে হবে যে ডিএফএস যখনই তুমি অ্যাপ্লাই করতেছো, তখনই এই ধরনের একটা কেস আসলে চলে আসতে পারে। কারণ বিএফএস এর আমরা যখন কোড করব তখন দেখব ডিএফএস এর জাস্ট কোডে আর কিছুই নাই, জাস্ট একটা রিকারশন, এটার মধ্যে থেকে এটার আশেপাশের এইগুলাকে জাস্ট আবার রিকারসিভলি কল করা। ঠিক আছে, ডিএফএস অনেক সময় দেখা যায় যে 2-3 লাইনের কোডে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু অন্যদিকে বিএফএস এর জন্য তোমার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ কোড তোমাকে লিখতে হবে। কারণ আমরা ওই যে রিকারশন যে কল করতেছি, ওর মাধ্যমে স্ট্যাকটা তোমার অটোমেটিক্যালি তোমার অপারেটিং সিস্টেম মেইনটেইন করতেছে বা প্রোগ্রাম মেইনটেইন করতেছে। কিন্তু এইখানে কিন্তু তোমার কিউটা নিজেকে বানিয়ে তারপরে নিজেকে ওই কিউ থেকে একটা করে পপ করে এই কাজগুলো তোমার নিজের লিখা লাগতেছে ফাংশনের মধ্যে বিএফএস এ। ঠিক আছে, সো বিএফএস এর কোড সাধারণত একটু বড় হয়, ডিএফএস এর কোড সাধারণত একটু ছোট হয়। ঠিক আছে, কিন্তু মানে ওই কম্পিটিটিভ প্রোগ্রামিং এ দেখা যায় আমরা কম কোড লিখতে ইচ্ছুক তো, বা কম কোড লিখতে পারলে সুবিধা তো, বা তোমার পরীক্ষাতেও আসলে কম কোড লিখতে পারলেই তো তোমার জন্য সুবিধা। সো অনেক সময় দেখা যায় যে ওই ডিএফএসই আমরা আগে চিন্তা করে ফেলি। সো ডিএফএস দিয়ে আগে চিন্তা করাটা ভুল না, আমি সেটা বলতেছি না, কারণ অনেক প্রবলেমই আছে যেগুলো আসলে তোমাকে ডিএফএস এর জন্যই দেওয়া হয়েছে। সো ওখানে তোমাকে একটু জাস্ট চিন্তা করে নিতে হবে যে আমার ডেপথটা আসলে, আমি যে সলিউশনটা করতেছি সেই সলিউশনটাই ডেপথটা আমার লিমিটের মধ্যে আছে কিনা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এবার একটু আবার ইয়েতে যাই আমাদের। হ্যাঁ, সো এইটার এই যে আমাদের গ্রাফটা আছে এটার উপরে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি ডিএফএস। ওকে, সো আমরা দেখি এখানে কি বলেছে।
আচ্ছা, ডিএফএস এ ডেড এন্ড বলে একটা কথা আছে, এখানে তুমি টার্মটা পাবে ডেড এন্ড, অর্থাৎ যেখান থেকে তুমি আর কোথাও যেতে পারতেছো না সেই জায়গাটাকেই বলা হয় ডেড এন্ড। অর্থাৎ একটা পাথ তুমি ট্রাভার্স করে যে তারপর ওখান থেকে আর কোথাও যেতে পারতেছো না, সো তখন আসলে ওই যে আমরা বলি না যে রিকারশনের ক্ষেত্রে একটা বেস কেস থাকা লাগে, বা একটা ফিরে আসার ওয়ে থাকা লাগতেছে। ডিএফএস টা আমরা যখন লিখবো তখন দেখবা যে এটা একটা রিকারসিভ প্রসেসই আসলে। হুম। সো এই রিকারসিভ প্রসেস হলে তো এটার একটা বেস কেস থাকা লাগবে বা একটা ফিরে আসার জায়গা থাকা লাগবে। সো ফিরে আসার জায়গাটা হচ্ছে ডেড এন্ড, যেখান থেকে আর কোথাও যাওয়া যায় না। যেমন মনে করো আমি এই গ্রাফে যদি শুরু করি, এখান থেকে যাওয়ার অনেক জায়গা আছে, তুমি এভাবে করে গেলা, ঠিক আছে, এখান থেকে এখানে যেতে পারলা, এখানে যেতে পারলা, এখানে যেতে পারলা, এই যে এখানে গেলা, এখান থেকে আর যাওয়ার কোনো জায়গা নাই, কারণ এগুলো তুমি আগেই ট্রাভার্স করে ফেলছো, ঠিক আছে। সো এইটা হচ্ছে ধরো একটা ডেড এন্ডে আমরা পৌঁছলাম, যদিও এটা একেবারে মানে ডেড এন্ড না, আহ, কি বলে এটাকে, অ্যাকচুয়াল ডেড এন্ড বলতে আমরা যেগুলি বুঝি সেগুলো হচ্ছে ওখান থেকে আর কোথাও যাওয়া যায় না, ওই ট্রির একেবারে শেষ মাথা যে, ওরকম আর কি, ঠিক আছে। এখানে ডেড এন্ড এর একটা সংজ্ঞা কি দেওয়ার চেষ্টা করেছে কিনা আমরা দেখি। then we examine each node n along a path p which begins at a, that is we process a neighbor of a, then a neighbor of a, so neighbor process করতে যাই এবং যেতে থাকি, after coming to a dead end that is to the end of the path p we backtrack on p until we continue along another path। অর্থাৎ সোজা কথা যেটা বলতে চাচ্ছে যে আমরা এখানে যেটা করি সেটা হলো একটা থেকে তার নেইবার গুলার মধ্যে কোনো একটাকে চুজ করি, তারপরে সেই নেইবারে যাই, সেই নেইবার গুলার আরো যে নেইবার আছে সেই নেইবারের থেকে আরেকটা নেইবারে যাই, আরেকটা নেইবারে যাই, আরেকটা নেইবারে যাই, এইভাবে যেতে যেতে যখন এই পাথটার শেষ আমরা পাই, এখান থেকে আর কোথাও যাওয়া যায় না, এই ডেড এন্ডে পৌঁছি, তখন আমরা আবার এখান থেকে ব্যাকট্র্যাক করি। ব্যাকট্র্যাক করি মানে হচ্ছে পিছনের দিকে আবার যেখান থেকে আসছিলাম সেটার মধ্যে চলে যাই। ধরো এখান থেকে তোমার, সরি, সো ধরো এখান থেকে এরকম ভাবে আসছিলাম তো, সো এইখানে যাওয়ার পরে তারপরে তো আমরা আবার যাওয়ার জায়গা পাচ্ছি না, সো এখানে সলিউশনে খোঁজার জন্য যে কাজ করা দরকার করে আমরা আবার তার আগেরটার মধ্যে চলে আসি। আগেরটার মধ্যে থেকে যে থেকে দেখা যাচ্ছে যে আর কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না, বি তো আমরা অলরেডি ট্রাভার্স করে ফেলেছি, ঠিক আছে। তারপর আমরা জি থেকে দেখা যায় আবার তার আগেরটায় চলে আসি, অর্থাৎ কে তে চলে আসি। ওকে, এখানে আসলে এইভাবে 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 কে তে চলে আসলাম, সো কে থেকে আসলে আর কোথাও যাওয়া যাচ্ছে না। হুম। তারপরে তোমার আমরা জে তে চলে আসলাম। ওকে, জে থেকে দেখা যাচ্ছে যে আর কোথাও যাওয়া যাচ্ছে না, কারণ যেগুলা এই কে থেকে তো জিতে আর ডাইরেক্টলি কোনো পাথ নাই, বি তেও পাথ নাই, পাথ না সরি, এটাকে কি বলে, এজ। সো জে থেকে আমরা কে তে তো ট্রাভার্স করে ফেলেছি, আর কোনো এজ নাই যেদিকে আমরা যেতে পারি। ডি এর দিকে যেতে পারি কিন্তু ওইটা হচ্ছে অলরেডি ট্রাভার্সড, সো ওইদিকে যাওয়া যাবে না। তো এরপর আমরা ই তে চলে আসি। ই তে চলে আসার পরে এই এখন দেখো অনেক জায়গায় যাওয়া যাবে, এখন বি তে যাওয়া, জি তে যাওয়া যাবে, জি থেকে আবার কে যে, ঠিক আছে, জি থেকে আবার এই কে যে, আবার তুমি এখানে ব্যাকট্র্যাক করলে আবার অন্যদিকে বি এর দিকে যাওয়া যাবে, ওখানে আমরা একটা আবার ডেড এন্ড পেলাম। আবার এখান থেকে ধরো ফিরে এসে এখান থেকে ফিরে এসে আবার ই থেকে কে তে যাওয়া যাচ্ছে, কে তে যাওয়া যাচ্ছে, তারপরে এদিকে যেতে গিয়ে এখন যে আবার একটা ডেড এন্ড পাচ্ছি। এইভাবে করে করে আসলে কি বলে সে পুরা ইটাকে ট্রাভার্স করতেছে। ওকে, সো এরপরে আমরা দেখি কি বলেছে। This algorithm is similar to in-order traversal of a binary tree. So একটা বাইনারি ট্রিতে in-order traverse করতে হলে যেভাবে করতে হয়, তোমরা ডিসক্রিট ম্যাথে নিশ্চয়ই in-order traversal সম্পর্কে পড়েছো, আমরাও এখানে পড়বো in-order traversal কিভাবে করা হয়, সেটা ট্রি চ্যাপ্টারে আমরা দেখবো। সো এটা ওইটার অনেকটা সিমিলার, এই কথাটা এখানে বলেছে। And the algorithm is also similar to the way one might travel through a maze. অর্থাৎ মেজ তো তোমরা চিনো, অর্থাৎ বিভিন্ন ধরনের পাত এদিকে ওদিকে এই করে এরকম দেখা যায় যে এরকম করা থাকে, এবং তোমার
দেখা যায় এখান থেকে তোমার একটা সলিউশন বের করতে হবে যে কোন দিকে যাওয়া যায়। সো এই মেজের মধ্যে যে বিভিন্ন দিকে তুমি যাচ্ছ, যে একটা ডেড এন্ডে পৌঁছতেছো, তারপর ওখান থেকে আবার যাওয়া যাচ্ছে না, অন্যদিকে আবার ট্রাই করতেছো, এই যে এই এই যে একটা ট্রাভার্সালের ওয়ে, এই অনেকটা এই ডিএফএস এর কাজ অনেকটা এরকম ভাবে হয় আর কি। ঠিক আছে, the algorithm is very similar to breadth-first search except now we use stack instead of queue. ডিএফএস এ কিউ ইউজ করেছি, আমরা জানি যে ডিএফএস এ আমরা স্ট্যাক ইউজ করব। ঠিক আছে, again a field status is used to tell us the current status of a node. সো ওই যে আগে স্ট্যাটাস দেখেছিলাম, প্রত্যেকটা নোডের স্ট্যাটাস 1 2 3, অর্থাৎ রেডি স্টেট, তারপরে হচ্ছে ওয়েটিং স্টেট, এবং তারপরে হচ্ছে প্রসেসড স্টেট। ঠিক আছে, এই তিনটা স্টেট এখানে অ্যালগরিদমটা দেওয়া আছে। আমরা এক্সাম্পল দেখি তাহলে আমরা আরো সহজে বুঝতে পারবো। কনসিডার দ্য গ্রাফ জি ইন ফিগার 8.14a। 8.14a বলতে ওই আগের এইটাকে বোঝাচ্ছে আর কি। ওই গ্রাফে আমরা কি করব, suppose we want to find and print all the nodes reachable from the node j. আচ্ছা, জে থেকে যেই সমস্ত নোডগুলাতে রিচ করা যায় সেই সমস্ত নোডগুলাকে আমরা ট্রাভার্স করব। ওয়ান ওয়ে টু ডু দিস ইজ টু ইউজ এ ডেপথ ফার্স্ট সার্চ বা ডিএফএস অফ জি স্টার্টিং এট নোড জে। অর্থাৎ একটা ওয়ে হচ্ছে জে থেকে কোন কোন নোডে যাওয়া যায়, এটার একটা ওয়ে হচ্ছে আমরা জে থেকে কি করব, একটা ডিএফএস চালাবো। ঠিক আছে, যে ডিএফএস চালাবো। আচ্ছা, সো ডিএফএস টা কিভাবে করে সেই জিনিসটা আমরা দেখি। আমার মনে হয় বেটার হবে। আচ্ছা, সো এখানে যেটা করতে চাচ্ছে আমরা একটু দেখি। আমাদের একটা স্ট্যাক থাকবে, তাই তো? সো স্ট্যাকের মধ্যে আমরা প্রথমে হচ্ছে যেটা আমাদের কি বলে ইনিশিয়াল নোড, সেইটাকে আমরা ইনসার্ট করে রাখবো। ঠিক আছে, সো ইনিশিয়ালি আমরা যেখান থেকে শুরু করতে যাচ্ছি স্ট্যাকের মধ্যে আমরা সেটাকে পুশ করে রাখলাম। ওকে, সো প্রথমত যদি দেখো তাহলে সবগুলা নোডেরই আসলে কি সবগুলা নোডেরই স্ট্যাটাস হচ্ছে 1। ওকে, সবগুলা নোডেরই স্ট্যাটাস হচ্ছে 1। সো আমরা যখনই এটাকে পুশ করে ফেললাম তখনই আমাদের এটার স্টেট একটু চেঞ্জ করে কত করতে হবে, 2 করতে হবে। আচ্ছা, এরপরে আসো পপ এন্ড প্রিন্ট দা টপ এলিমেন্ট জে। অর্থাৎ এরপরে আমরা জে কে তো আমরা স্ট্যাকে রাখলাম, রাখার পর আমরা কি করব, সরি, আমরা হচ্ছে স্ট্যাক থেকে একটা করে পপ করব। আগে কিউ এর ক্ষেত্রে কি করতাম, ফ্রন্টটাকে এক বাড়িয়ে, বা ফ্রন্ট এখন যার উপরে আছে তাকে নিয়ে তাকে প্রসেস করতাম এবং ফ্রন্টের মান এক বাড়িয়ে দিতাম। অর্থাৎ সোজা কথা কিউ থেকে একটাকে বের করলাম, বের করে এটার অ্যাডজাসেন্ট যারা আছে তাদেরকে আবার কিউতে পুশ করতাম। সো এখানে জাস্ট সিমিলার কাজটাই আমি স্ট্যাকের জন্য করব। স্ট্যাক থেকে একটাকে পপ করব, পপ করে প্রিন্ট করে দিব যে হ্যাঁ এই নোডটার মধ্যে যাওয়া যাচ্ছে। ঠিক আছে, আর স্ট্যাকের মধ্যে এর যে অ্যাডজাসেন্ট যারা আছে তাদেরকে আমি পুশ করব। ঠিক আছে, সো পপ এন্ড প্রিন্ট দা টপ এলিমেন্ট জে। সো আমি জে কে প্রিন্ট করে দিলাম, নিচে লিখি। সো জে কে আমি প্রিন্ট করে দিলাম। প্রিন্ট কি হবে, নিচে যদি লিখি তাহলে দেখা যাবে আর কি। অবশ্য এখানে রাখলে তো থাকবে না, এইদিকে লেখা যায় কিনা, না এইদিকে লেখা যায় না। আচ্ছা, আপাতত যে থাকলো আর কি। এরপরে আসো যে অ্যাডজাসেন্ট কারা আছে, ডি আছে এখানে, এখানে আছে কে এবং ইও আছে। না, ই নাই, কারণ কি বলতো দেখি, ডি টু যাওয়া যায় না, যাওয়া যায় না কারণ এইচ যেটা আছে সেটা হচ্ছে রিভার্স, ই থেকে জেতে আসা যায়, জে থেকে ইতে যাওয়া যায় না, রাইট? ডিরেকশনটা এখানে একটা, যেহেতু একটা ডিরেক্টের গ্রাফ, তো এটার মধ্যে ডিরেকশন ম্যাটার করে। ওকে, সো এটার স্টেট 2 হয়ে গেল, এটার স্টেট 2 হয়ে গেল, আর এটার স্টেট চেঞ্জ হয়ে জে এর স্টেট চেঞ্জ হয়ে কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। ওকে, কারণ এটা আমরা প্রসেস করে ফেলেছি। ওকে, এরপরে
আমরা এখন টপে আমরা ডি কে আগে পুশ করেছি, কে কে আমরা পরে পুশ করেছি। সো এখন যদি কোনো কিছু পপ করি তাহলে কে পপ হবে, ঠিক আছে। সো কে কে আমরা পপ করলাম, পপ করার সাথে সাথে আমাদের কাজ হচ্ছে প্রিন্ট করে দেওয়া। সো কে কে আমরা প্রিন্ট করে দিলাম। এরপরে আসো কি করব, প্রিন্ট করে দেওয়ার পরে কে এর অ্যাডজাসেন্ট যারা আছে প্রিন্ট করে যখন দিচ্ছি তখনই আসলে ওই বের করে ফেলতেছি, এটার স্ট্যাটাসটা আমরা চেঞ্জ করে ফেলবো। এটার স্ট্যাটাসটা 3 হয়ে যাবে। তো এটার যে আশেপাশে যারা আছে, অর্থাৎ এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায় আমরা ওই অ্যাডজাসেন্সি লিস্টটা দেখলে সহজে বুঝতে পারবো। ডি তে যাওয়া যাচ্ছে, জে তে, ডি তে যাওয়া যাচ্ছে, কে থেকে না সরি, কে থেকে যাওয়া যাচ্ছে ই তে এবং জি তে, ই এবং জি এই দুইটাতে যাওয়া যাচ্ছে, রাইট। সো ই এবং জি কে আমরা আমাদের এই কিউতে পুশ সরি স্ট্যাকে পুশ করে ফেললাম এবং এইগুলোর স্ট্যাটাস আমরা চেঞ্জ করে ফেলবো। তো এগুলোর স্ট্যাটাস 2 হয়ে গেল এবং আমরা এগুলোকে পুশ করে ফেললাম এবং কে তো আগেই প্রিন্ট করে ফেলেছি। সো এরপরে যদি যাই, কে এরপরে যদি আগাই তাহলে দেখা যাচ্ছে যে আমরা এরপরে আরেকটা কে পপ করব। সো পপ করতে গিয়ে এখন দেখতেছি টপে আছে হচ্ছে জি, ঠিক আছে, টপে আছে হচ্ছে জি। সো জি, জি হচ্ছে এখানে। সো জি কে আমরা প্রথমে পপ করে প্রিন্ট করে ফেলবো এবং এটার স্ট্যাটাসটা চেঞ্জ করে ফেলবো। স্ট্যাটাসটা যদি চেঞ্জ করি তাহলে এটা 3 স্ট্যাটাসে চলে যাবে। ওকে, তারপরে এইটার আশেপাশে যারা আছে জি থেকে কোথায় কোথায় যাওয়া যায়, আমরা যদি অ্যাডজাসেন্সি লিস্টটা দেখি, সি তে যাওয়া যাবে এবং ই তে যাওয়া যাবে। ই যেহেতু অলরেডি আমার প্রসেসিং কিউতে আছে, সো ই কে আর আমরা পুশ করতেছি না, আমরা জাস্ট সি তে সি কে পুশ করতেছি, ঠিক আছে। সো আমাদের এই সি এর যেই এটা চেঞ্জ হয়ে 2 হয়ে যাচ্ছে আর এই সি কে আমরা পুশ করে ফেললাম। এখানে শুধু একটাকেই পুশ করতে পারলাম, দুইটা ছিল, দুইটার মধ্যে একটা তো অলরেডি প্রসেসিং কিউতে আছে, সো সেটাকে আমরা অ্যাড করতে পারছি না। আচ্ছা, সো আমাদের সরি এই স্টেপের কাজ শেষ হয়ে গেল। সো দেখো প্রসেসিং ওয়েটা কিভাবে যাচ্ছে, যে থেকে আমরা কে কে ট্রাভার্স করলাম, জি কে ট্রাভার্স করলাম, এখন যাব হচ্ছে আরেকটাতে, তারপরে আমাদের সি। ওকে, এখন পপ করলে সি পপ হবে। সো সি কে আমরা পপ করলাম এবং সি এর স্ট্যাটাসও আমরা যেহেতু প্রসেসিং কিউ থেকে বের করতেছি, সো এটার স্ট্যাটাস 3 করে দিব। সো 3 করে দিলাম, অর্থাৎ এরপরে আমরা সি এর দিকে গেলাম এবং এই সি থেকে কোথায় কোথায় যাওয়া যায় আমরা অ্যাডজাসেন্সি লিস্ট যদি দেখি তাহলে শুধুমাত্র এফ এ যাওয়া যায় এবং এফ এ আমরা যেতে পারবো কারণ হচ্ছে এফ এর স্ট্যাটাস 1 আছে, ঠিক আছে। সো এখান থেকে আমরা এফ যে আছে এই এফ কে আমাদের কিউ স্ট্যাকে আমরা পুশ করে নিলাম। সো এফ এর স্ট্যাটাসটা চেঞ্জ হবে, এফ এর স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে 2 হয়ে যাবে, অর্থাৎ সে প্রসেসিং লিস্টে আছে। ওকে, দেন এর পরের স্টেপে যদি যাই তাহলে দেখতে পাবো যে আমাদের টপে আছে হচ্ছে এফ। সো এফ কে আগে আমরা প্রিন্ট করলাম, তারপরে এফ এর স্ট্যাটাসটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। এফ কে ট্রাভার্স করতেছি, সো এফ এর স্ট্যাটাসটা চেঞ্জ করতে হবে। তারপরে আর কি করতে হবে, এফ কে তো আমরা বের করে দিলাম। সো এফ থেকে কোথায় কোথায় যাওয়া যায় সেটা দেখব। এফ থেকে দেখো শুধুমাত্র ডি তে যাওয়া যায় এবং ডি আসলে অলরেডি প্রসেসিং কিউতে আছে। সো এখান থেকে আসলে আর কোথাও যাওয়া যাচ্ছে না, এটা এক হিসাবে আমরা ডেড এন্ড, এই পাথের ডেড এন্ড আমরা পেয়েছি আর কি। এই এখান থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না। সো যখন আর কোথাও যাওয়া যাচ্ছে না তখন আমাদের আর কিছু করার নাই। কিছু করার নাই বলতে এরপরে আমরা কিউ থেকে সরি স্ট্যাক থেকে আরেকটাকে আমরা পপ করব, ঠিক আছে। সো এফ কে আমরা এই যে প্রিন্ট করলাম এবং ডিই আগের মতোই রয়ে গেছে, অর্থাৎ এফ পপ করার পরে আর নতুন কোনো কিছু এটার মধ্যে ইনসার্ট হয়নি। সো এরপরে যদি আসো তাহলে দেখতে পাচ্ছ যে এখন পপ করলে ই পপ হবে। সো ই কে আমরা পপ করলাম, ই কে পপ করলাম, ই কে পপ করে আমরা এই একটা ই ট্রাভার্স করে ফেললাম। এখন যদি আমরা এই দিক থেকে আসলে
মানে এগুলো আসলে কোনোটা থেকে যাওয়া যাচ্ছে না কোথাও। সো এই জন্য আমরা ই তে চলে গেলাম আর কি। যে থেকে আমরা কে দিয়ে যেই পাথটা, এই কে দিয়ে যে যত জায়গায় যাওয়া যায় এগুলো আসলে আমরা ট্রাভার্স করে এসে পড়েছি। কারণ তুমি যদি এখানে একটু অবজার্ভ করো যে এফ থেকে কোথা ডি তে যাওয়া যাচ্ছিল, তারপর সি থেকে যদি চিন্তা করো শুধু এফ এই যাওয়া যাচ্ছিল, আর কোথাও যাওয়া যাচ্ছিল না। জি থেকে যদি চিন্তা করো ই তে যাওয়া যাচ্ছিল, কিন্তু ই অলরেডি প্রসেসিং কিউতে, আমরা অন্য দিক থেকে যাব। সো জি থেকে আসলে শুধুমাত্র এই সি তেই আমরা যেতে পারতেছিলাম। আবার কে থেকে যদি চিন্তা করো তাহলে ই তে যাওয়া যাচ্ছিল আর জি তেও যাওয়া যাচ্ছিল। সো ই তে আমরা যাচ্ছি না কারণ এটা প্রসেসিং কিউতে আমাদের আছে। অনেক সময় এই ই তে যে যাচ্ছি না এখন, এটা অনেক সময় যাওয়া লাগতে পারে যদি আমাদের ওইরকম অ্যালগোরিদমটা ওইরকম দরকার হয় তাহলে। কারণ যদিও এটা প্রসেসিং কিউতে আছে, আমাদের যদি এরকম দরকার হয় যে ধরো সর্বোচ্চ কত লেন্থের পাথ বানানো যায়, তখন কিন্তু আমরা কে থেকে ই যে তারপরে জি তে গেলে কিন্তু একটা বেশি ই পাবো, লেন্থ পাবো একটা বেশি। ঠিক আছে, সো ওই ক্ষেত্রে যাওয়া লাগবে আমাদের। এখানে জাস্ট আমরা রিচেবিলিটি চেক করার একটা কাজ করতেছি, আর কিছুই না। ওকে, সো আমরা এখানে জাস্ট যেগুলো প্রসেসিং কিউতে আছে তাদেরকে আর প্রসেস করতেছি না। ওকে, দেন আমরা ই কে, আমরা ই তে কিভাবে আসছিলাম, কে জে থেকে আমরা প্রথমে পুশ করেছিলাম কে এবং ডি এবং কে, তারপরে হচ্ছে কে থেকে ই এবং জি। ও সরি, আমরা তো আসলে এই এতটুকু কি বলে জে থেকে কে তে এখানে তো আসি, এই জি অংশ আমরা ট্রাভার্স করে চলে আসছি, সো এই অংশ বাদ। আর আমরা এখন যাব হচ্ছে এই ই এর দিকে, তাই তো? সো ই এর দিকে আমরা তো যাচ্ছি। এটা প্রসেসিং কিউতে আসলে ওই কে থেকেই প্রসেসিং কিউতে ইনসার্ট হয়েছে। ওকে, আচ্ছা, সো এখন ই থেকে আমরা দেখি কোথায় 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 যাওয়া যায় বা কি ব্যাপার স্যাপার। আচ্ছা, এখন এই ই কে আমরা প্রথমে প্রিন্ট করলাম, তারপরে এটাকে তো আমরা কি করে দিব, এটাকে আমরা বলে দিব এটা প্রসেসড। এবং ই থেকে কোথায় যাওয়া যায় সেটা দেখি। ই থেকে যাওয়া যাচ্ছে, ই এর লিস্টটা যদি দেখি, ডি তে যাওয়া যাচ্ছে, ডি অলরেডি প্রসেসিং কিউতে, সি প্রসেসড, জে প্রসেসড। ঠিক আছে, সো আমরা যেটা করছি সেটা হচ্ছে ই থেকে আর কোথাও আমরা যেতে পারছি না, বা ই থেকে আমরা কোনো কিছু নতুন করে ইনসার্ট করতে পারছি না। হুম, যেটা বলেছিলাম যে বড় পাথ লেন্থ খোঁজার জন্য যদি আমরা অ্যালগরিদমটা চালাতাম তাহলে হয়তো এদিকে সি বা এ ওইদিকে আমরা হয়তো যেতাম, কিন্তু আমরা সেই এতে তো আসলে যাওয়া যায় না। মানে সিতে আবারও আমরা যেতাম যদি আমাদের পাথ লেন্থ বা এই ধরনের কোন একটা ব্যাপার থাকতো। পাথ লেন্থ না, আরো কিছু ব্যাপার থাকতে পারে, মানে এটা আসলে ডেফিনেটলি বলা যায় না, অ্যালগরিদমের উপরে বা প্রবলেমটার উপরে ডিপেন্ড করে যে আমি আসলে কোন দিকে যাব। সো আমাদের এখন জাস্ট যেহেতু যাব কি যাব না সেটা চেক, মানে যেতে পারি কি পারি না এটা চেক করার দরকার। সো আমরা ওইদিকে যেটা একবার প্রসেস করে আসছি সেটা আমাদের স্ট্যাকে কোনো না কোনো ভাবে পুশ হয়েছে, তো সেটাকে আর আমরা এখন অন্য কোনো এক্সট্রা কেয়ার নিচ্ছি না। ওকে, সো তারপরে আমরা যদি আসি এই ই থেকে, ই কে তো আমরা পপ করেই দিলাম। সো এরপরে আমাদের স্ট্যাকে আছে হচ্ছে ডি। সো ডি কে আমরা এরপরে পপ করব। সরি, হচ্ছে জে থেকে আমরা ডি তে এসেছিলাম, এখন ডি থেকে দেখি আমরা কোথায় কোথায় যাওয়া যায়। সরি, ডি কে তো আগে প্রিন্ট করে নিতে হবে, ডি কে আমরা আগে প্রিন্ট করে নিলাম এবং এটার স্ট্যাটাসটাও চেঞ্জ করে নিলাম, এটার স্ট্যাটাসটাও আমরা চেঞ্জ করে নিলাম। এখন ডি থেকে কোথায় কোথায় যাওয়া যায় দেখি। অ্যাডজেসেন্সি লিস্ট যদি দেখি তাহলে শুধুমাত্র সি তে যাওয়া যায় এবং সি আছে হচ্ছে প্রসেসড স্টেটে। সো আমরা ডি কে জাস্ট প্রিন্ট করা ছাড়া এখানে আর কিছু করার নাই, এবং স্ট্যাকটা আমরা দেখতেছি এমটি হয়ে গেছে। সো যখন স্ট্যাকটা এমটি হয়ে গেছে তার মানে আমাদের কাজ শেষ। সো এই গ্রাফ থেকে দেখতে পাচ্ছ যে যাদের স্ট্যাটাস 3, ঠিক আছে, যাদের স্ট্যাটাস 3 তার মানে তাদের কাছেই রিচ করা যায়।
ঠিক আছে। সো এ এবং বি তে যাওয়ার, যে থেকে এ এবং বি তে যাওয়ার আসলে কোনো পথ নেই, শুধুমাত্র বাকি এ বি বাদে সি ডি এফ জি এইচ আই জে কে, আচ্ছা আই নাই এখানে, সো সি ডি এফ জি জে কে এই কয়টার মধ্যে যাওয়া যাচ্ছে, এবং সেটা আমরা এই যে প্রিন্ট করেছি যে এই সিকোয়েন্সের সাথে, দেখো এই সিকোয়েন্সটা মিলে গেছে, জে কে জি সি এফ ই ডি। ওকে, সো ডিএফএস এর কর্ম পদ্ধতিটা বুঝতে পারলা কিনা, কিভাবে সে কাজ করে? এরপরে মানে ডিএফএস থেকে বিভিন্ন দিকে ভ্যারিয়েশন হয়তো আমাদের করা লাগতে পারে, কিন্তু ডিএফএস এর কর্ম পদ্ধতিটা হচ্ছে বোঝার বিষয়, যে তুমি কাজটা বুঝতেছো কিনা। এটার অনেক নোটিফিকেশন তোমরা হয়তো করবে। হ্যাঁ, ডিএফএস এও কি ওই ওয়েট সেম অথবা ওয়ান হতে হবে? না না না, ডিএফএস এর ক্ষেত্রে ভিন্ন ওয়েট হতে পারে, এটা বলেছি আমি। কারণ ডিএফএস এ জাস্ট তোমার যদি ওয়েটের কোনো ব্যাপার থাকে, ওয়েট, তখন আমরা ওয়েট যোগ করে করে যেতে পারবো। ঠিক আছে, অনেক ক্ষেত্রে এটা গুড একটা কোশ্চেন করেছো। সো এটা বিএফএস এবং ডিএফএস এর মধ্যে একটা পার্থক্য অবশ্যই বলা যায়। ওকে, সো এই বিএফএস এবং ডিএফএস এর যে জিনিসটা নিয়ে আমরা চিন্তা করি নাই, বা যে জিনিসটা সম্পর্কে আমরা বলি নাই, সেটা হচ্ছে এটার কমপ্লেক্সিটি কত। সো এটার মুখস্থ কমপ্লেক্সিটি তো তোমরা জানো, কত বলো দেখি? ভি প্লাস ই বা এই ধরনের কোনো কিছু শুনেছো কিনা? ভি ইন্টু ভি প্লাস ই বা এরকম কিছু। আমরা যদি সার্চ দেই কমপ্লেক্সিটি অফ বিএফএস বা ডিএফএস, ওরা কিভাবে বুঝলো যে আমরা ডিএফএসই এখন দেখার চেষ্টা করতেছি? ওখানে আসলে ইফ বিএফএস এর ক্ষেত্রে আর ডিএফএস এর ক্ষেত্রে আসলো সেই যে therefore the complexity is v plus e, ঠিক আছে, big of v plus e। তুমি উইকিপিডিয়া গেলে সেখানেও লেখা দেখতে পারো। ওকে, v plus e, so why v plus e? আর স্যার অ্যাবসলিউট ভ্যালু কেন নিছে? মানে ভি আর এই দুটার মধ্যে কোনটাই তো লিমিট মানে এটা আসলে অ্যাবসলিউট ভ্যালু বলতে এইভাবে বোঝায় হচ্ছে, ধরো ভিটা আসলে হচ্ছে ভার্টেসের কি বলে একটা সেট, বা ভার্টেসের একটা, মানে ভার্টেক্স সেটের সাইজ। হ্যাঁ, সো ভার্টেসের যে সেটের সাইজ বোঝানোর জন্য এই মডুলাস চিহ্নটা দিয়ে থাকে আর কি। ঠিক আছে, লেন্থ বোঝানোর জন্য। অনেক সময় স্ট্রিং কে দেখবা এটার ভিতরে একটা স্ট্রিং দিয়ে এরকম দিছে, সো তখন বুঝবা যে আসলে এই স্ট্রিং এর লেন্থটাকে বোঝানোর জন্য এটা করেছে আর কি। ঠিক আছে, সো আমাদের যেহেতু দেখতেই পেয়েছো এখানে সবগুলা নোডকে মোটামুটি আমরা ট্রাভার্স করতে, বা ওয়ার্স্ট কেসে আমরা সবগুলা নোডকে আসলে ট্রাভার্স করতাম। অনেক সময় নোডের চেয়ে এইজ যদি বেশি থাকে, তোমার সবগুলা এইজ যেহেতু ট্রাভার্স করতে হচ্ছে, অতএব যেটা বেশি হয় সেটাই যাতে মুখ্য ভূমিকা রাখতে পারে, সেই জন্যই আসলে ভি প্লাস ই। এর সাথে কি বিএফএস এর কমপ্লেক্সিটির কোনো পার্থক্য আছে? বিএফএস বিএফএস এর কমপ্লেক্সিটি কি? অ্যাডজাসেন্সি লিস্ট যদি ইউজ করো তাহলে ভি স্কয়ার, আর সরি, অ্যাডজাসেন্সি লিস্ট ইউজ করলে ভি প্লাস ই, কারণ অ্যাডজাসেন্সি লিস্ট এত কম। আর অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ইউজ করলে ভি স্কয়ার, কারণ প্রতিটার জন্য প্রতিটা ইয়েতে দেখতে হচ্ছে লেভেল ওয়াইজ। ওখানেও মানে সেম সেম অ্যানালজি ইউজ করেই আসলে আমাদের এই কমপ্লেক্সিটি হিসাবটা হচ্ছে। ওকে, আমরা হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার এটা শর্টেস্ট পার্টটা কিভাবে নিব? আচ্ছা, শর্টেস্ট পাথটা কিভাবে নিব?
আচ্ছা, সো এখানে আসলে একটু বলে নেই, ডিএফএস কিন্তু শর্টেস্ট পাথ বের করার অ্যালগোরিদম এরকম আমরা কোথাও বলি নাই, ঠিক আছে? বা বিএফএস ও আসলে শর্টেস্ট পাথ বের করার অ্যালগোরিদম না, কিন্তু তাদের তার যে কর্মপদ্ধতি সেখান থেকে শর্টেস্টটা বেরিয়ে আসে। কিন্তু ডিএফএস এর ক্ষেত্রে তুমি যদি দেখো, তার কর্মপদ্ধতির মাধ্যমে আসলে শর্টেস্টটা বেরিয়ে আসে না, কিন্তু তুমি ডিএফএস দিয়েও চাইলে শর্টেজটা বের করতে পারো। কিভাবে বের করতে পারো? ধরো তুমি এগুলার বিভিন্ন ওয়েট দেওয়া আছে, 2, 5, 6, 9 এরকম ওয়েট দেওয়া আছে। তো তুমি যখন কল করতেছো তখন এগুলা যোগ করে করে যাচ্ছ, যোগ করে করে যাচ্ছ, ঠিক আছে? সো যোগ করে করে যাচ্ছ, ধরো কোনো কোনো এক সময় এ তে যায়, যে এ তে তো রিস্ক করা যাবে না, ধরো সি তে যাওয়ার শর্টেস্ট পাথ কত সেটা বের করতে চাই। সো তুমি যখন সি তে যে হিট করতেছো তখন তুমি রিটার্ন করে দিচ্ছ যে এখানে আমি এত কষ্টে পৌঁছতে পেরেছি। সো আরেকটা পাথ দিয়ে যখন তুমি ধরো যাবা, তখন দেখলা যে এর চেয়েও কম, তখন তুমি ওইটা রিটার্ন করলা। এই রিটার্নটা হয়ে কিন্তু একেবারে যেখান থেকে কল করেছো সেখানে আসবে, ঠিক আছে? সো তখন তুমি এই যে বিভিন্ন কলগুলো হচ্ছে, এটার কোন একটাকে সোর্স ধরে তো তোমাকে কাজটা করতে হবে। সো যাকে সোর্স ধরে আসলে কাজটা করতেছো সেখানে বারবারই পুরাটা রিটার্ন হয়ে যখন আসবে, তখন তুমি ওখানে শর্টেজটা পেতে পারো আর কি। ধরো প্রতি স্টেপেই এখান থেকে যখন দেখতেছে বিভিন্ন পাথ হয়ে হয়তো সিতে যাওয়া যাচ্ছে, আমি ডিরেকশন কোন দিকে দেওয়া আছে আমি জানি না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। ধরো এরকম হয়ে যেতে পারে, আবার ই থেকে এখান থেকে ডাইরেক্টলিও যেতে পারে। সো সে দেখবে যে এটার মধ্যে কস্ট সবচেয়ে কম কোনটা। সো সিতে যাওয়া গেছে, সিতে যদি যাওয়া না যায়, ডেড এন্ডটা এরকম হয় যে সিতে যাওয়া গেল না, জিতে গিয়ে শেষ, তাহলে সে একটা ইনফিনিটি টাইপের কিছু একটা রিটার্ন করে দিবে। আর যদি সিতে যাওয়া যায় তাহলে কত কষ্টে গেল, ঠিক আছে, সেই কস্টটা রিটার্ন করলো। অথবা এই যে যখন এই রিটার্নটা করতেছে তখন ওই এইজের কস্টটা রিটার্ন করতে পারে। এরকম অনেক মানে তুমি তোমার ওয়েতে অ্যালগোরিদমটা সাজালেই হবে আর কি। একটু চিন্তা ভাবনা করলেই দেখবা যে এই কস্টটা যদি সে জাস্ট রিটার্ন করে যোগ করে করে আগে কস্ট কত আসলো সেটার সাথে যোগ করে করে যদি পাঠায়, তাহলে এখানে আমরা পেয়ে যাব যে এই এই স্টার কস্টটা সে পাঠালো, এই স্টার কস্টটা সে পাঠালো। পাঠানোর মানে এটা সে সে আবার এটারটা এই এটারটা পাঠালো প্লাস আগেরটা যোগ করে পাঠালো। সো সে দেখতেছে যে এই দিক দিয়ে গেলে এত কস্ট, সো এই দিক দিয়ে গেলে কত কস্ট, সে আহ কি বলে এই কল দেওয়ার পরে এখানে রিচ করার পর এখান থেকে চলে আসতেছে। তো সে এখানে আসার সর্বনিম্ন কস্টটা পেয়ে যাচ্ছে। এরকম সে তার প্যারেন্টের কাছে আবার সর্বনিম্ন কস্টটা রিটার্ন করবে, এই এই প্যারেন্ট থেকে এখানে আসার এইজের ওয়েটটা সহ। এভাবে করে করে করলে তখন যখন একেবারে রুটে পৌঁছে যাবে, অর্থাৎ যেখান থেকে কল হয়েছে সেখানে পৌঁছে যাবে, তখন আসলে মিনিমাম কস্টটা পেয়ে যাবে আর কি। সো মানে এটা দিয়ে ডিএফএস আসলে মিনিমাম বের করার কি বলে অ্যালগোরিদম না, কিন্তু এটাকে মডিফাই করে তুমি এগুলা করতে পারবা। ইভেন ডিএফএস বিএফএস অনেক সময় অল্টারনেটিভলি ইউজ করা হয়, ঠিক আছে? মানে ডিএফএস এর কাজ বিএফএস দিয়ে, বিএফএস এর কাজ ডিএফএস দিয়ে করা যাবে না এরকম না, যায়। কিন্তু দেখা যাবে যে তোমার একটা দিয়ে হয়তো কম্পিউটেশনালি বা থিঙ্কিং এগুলো অনেক কঠিন হচ্ছে, আরেকটা দিয়ে ধরো যে কম্পিউটেশনালি প্লাস থিঙ্কিং এগুলো খুব সহজে করা যাচ্ছে, এরকম প্রায় হয়ে থাকে আর কি। ওকে, আবার অনেক সময় এরকম প্রবলেম পাওয়া যায় যেটা তুমি বিএফএস দিয়ে করলে খুব সহজ কোড, কিন্তু ওই যে স্ট্যাক মেমোরিতে কাজ হবে না। সো তখন তোমার ডিএফএস যেহেতু কোড ছোট, প্রোগ্রামাররা যেহেতু লেজি, তারা সাধারণত স্ট্র্যাটেজিক্যালি ছোট কোডের জিনিসের দিকেই যায়। সো তখন আবার ধরা খেয়ে তোমাকে বিএফএস এ আসতে হবে আর কি। এরকম প্রবলেম ইউভিএ তে আছে। আচ্ছা, টপোলজিক্যাল সর্টের দিকে একটু যাই। মানে টপোলজিক্যাল সর্টটা দেখি কতটুকু কভার করা যায়। যদি মেইন অ্যালগোরিদমটা বা এটা আমরা কাজ নাও করতে পারি, অন্তত এটার কিছু টার্মিনোলজি যে আছে সেগুলো সম্পর্কে যদি আমরা একটু জানি, তাহলে আমাদের তাও অনেক দূর আগানো হবে। সো টপোলজিক্যাল সর্ট জিনিসটা কি জিনিস? কারো কি আইডিয়া আছে টপোলজিক্যাল সর্ট কি জিনিস? আমি মনে হয় একটু বলেছিলাম, একটু ধারণা দিয়েছিলাম।
আচ্ছা, টপোলজিক্যাল সর্টিং কে আবার অনেক সময় পোসেটসও বলা হয়। সো এখানে কিছু টার্মিনোলজি তুমি পার্শিয়ালি অর্ডারড সেট বা পোসেট বলা হচ্ছে, এই জিনিসগুলা তুমি কিছু টার্মিনোলজি এখানে পাবা। মূল কথা হচ্ছে যে এই লাইনটাতে যদি দেখো, if there is a path from u to v, consider the relation a less than on s defined as u v। আচ্ছা, এটা মূলত এই এই টপোলজিক্যাল সর্টিং দিয়ে আমরা যেটা করি, ধরো তোমার কোন একটা ডিপেন্ডেন্সি গ্রাফ দেওয়া আছে, অর্থাৎ এই কাজটার আগে তোমাকে এই কাজটা করতে হবে, ভাত খাওয়ার আগে ভাত রান্না করতে হবে, ঠিক আছে, বা ভাত কিনে আনতে হবে, ঠিক আছে, বা তোমার মিলটা খাওয়ার আগে তোমার মিলটা আগে কেনার ব্যবস্থা করতে হবে, অথবা মিলটা রান্না করার ব্যবস্থা করতে হবে, অথবা কারো কাছ থেকে গিফট হিসাবে নিতে হবে, এরকম সেভারাল ওয়েজ থাকতে পারে। সো তারপরে তোমার মানে এরকম স্টেপ বাই স্টেপ বিভিন্ন থাকতে পারে। ক্লাস সকালে 8টা একটা ক্লাস আছে, 10টা একটা ক্লাস আছে। 8টার ক্লাসটা 10টার ক্লাসের আগে করতে হবে। সো এই যে বিভিন্ন অর্ডারিং গুলো, তারপরে তোমার ধরো তোমার আরো কাজ আছে, ধরো রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য তোমাকে ধরো তোমার ক্লাসগুলো আছে, 8টার ক্লাস 10টার ক্লাস আছে, এর মাঝখানে তোমাকে আবার রেজিস্ট্রেশনও করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন ফর্ম তুলতে হবে, তারপরে ফর্ম পূরণ করতে হবে, তারপরে ফর্ম টাকা জমা দিতে হবে, ঠিক আছে, টাকা জমা দিয়ে তারপরে হচ্ছে কি করতে হবে, ফর্মটা জমা দিতে হবে। সো এই যে এই ধরনের ডিপেন্ডেন্সি গুলো বলতেছি, এই ডিপেন্ডেন্সি গুলো গ্রাফে প্রকাশ করা। এই যে বলতেছে যে ইউ লেস দেন ভি, মানে লেস দেন একটা প্রতীকী সাইন হিসেবে এখানে ইউজ করেছে, তার মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে যে ইফ দেয়ার ইজ এ পাথ ফ্রম ইউ টু ভি, অর্থাৎ ইউ থেকে ভি তে কোন একটা পাথ আছে, এই যাচ্ছে অবশ্য বলে নাই, পাথ আছে, ঠিক আছে। তার মানে হচ্ছে ইউ থেকে ভি তে একটা পাথ আছে, মানে হচ্ছে ভিটা কোনো না কোনো ভাবে ইউ এর উপরে ডিপেন্ডেন্ট, অর্থাৎ ইউটা আগে হওয়া লাগবে, তারপরে ভি হতে হবে। This relation has the following three properties. For each u in S, we have u not less than u. Okay, so মানে হচ্ছে নিজের উপরে নিজে ডিপেন্ডেন্ট থাকতে পারবে না। নিজের উপরে নিজে যদি ডিপেন্ডেন্সি গ্রাফে যদি সেলফ এইচ থাকে, তার অর্থাৎ সার্কেল থাকবে না আর কি। হ্যাঁ, বা তুমি লুপ বলতে পারো আর কি। এই লুপ যদি হয় তাহলে আসলে হবে না। তারপরে ইউ লেস দেন ভি, দেন ভি লেস দেন ইউ হতে পারবে না। অর্থাৎ সোজা কথা, একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট হলো, ওইটার উপর আবার এটা ডিপেন্ডেন্ট। তো তুমি যেটা বললা যে সাইকেল থাকতে পারবে না, সেটা হচ্ছে এটা। ওকে, সেকেন্ড রুলসটা বা সেকেন্ড রিলেশনশিপটা বলতেছে। এবং ইউ যদি ভি যদি ইউ এর উপরে ডিপেন্ডেন্ট হয় এবং ডাব্লিউ যদি ভি এর উপরে ডিপেন্ডেন্ট হয়, তাহলে ভি ডাব্লিউ ইউ এর উপরে ডিপেন্ডেন্ট। সোজা হিসাব, ইউ থেকে সোজা কথা ভি তে, ভি এর উপরে ডিপেন্ডেন্ট, ভি ডাব্লিউ আবার ডাব্লিউ ভি এর উপরে ডিপেন্ডেন্ট, ভি ইউ এর উপরে ডিপেন্ডেন্ট। সো ডাব্লিউ, সরি উল্টা, ডাব্লিউ ইউ এর উপরে ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এই ধরনের কিছু ডিপেন্ডেন্সি এখানে আমরা কিছু রিলেশন নিয়ে আসতে পারলাম। আর এক নাম্বারটা দ্বারা কি বোঝাইছে? এক নাম্বারটা দিয়ে বোঝাচ্ছে যে তুমি দিলা যে ইউ ইউর উপরেই ডিপেন্ডেন্ট, ঠিক আছে, অর্থাৎ ইউ তুমি করতে পারতেছো না কারণ ইউ এখনো করা হয় নাই। বুঝতে পেরেছো? যদি এরকম হয়, এরকম লুপে পড়ে যাও, তাহলে তো আসলে কি বলে, এই কাজটা কোনোদিনও করা পসিবল না। বুঝতে পেরেছো? জি স্যার। সো কাজটা যদি নিজের উপরেই ডিপেন্ডেন্ট থাকে, যে এই আমার নিজের কাজ, এই আমি এখন যে কাজটা করব সেই কাজটা না হলে আমার এই কাজটা করা যাবে না, ঠিক আছে। এক্স একটা কাজ, এই কাজটা
করার জন্য এক্স কাজটা করার উপরে ডিপেন্ডেন্ট, অর্থাৎ নিজেই নিজের উপরে ডিপেন্ডেন্ট। তো সেটা হলে তো আসলে হচ্ছে না, মানে কোনো অর্ডারিং আসলে করা যাবে না, কারণ তুমি এটা করার আগে এটাকে কিভাবে করে ফেলবা, এটা তো আসলে হয় না। ঠিক আছে, ওকে, such a relation less than on S is called partial ordering. So এটাকে বলা হয় partial ordering, এই চিহ্নটা। So S with such an ordering is called partially ordered set বা poset, অর্থাৎ এই ধরনের তুমি যদি অর্ডারিং কোথাও বলে দাও তাহলে সেই সেটটা কে বলা হচ্ছে partially ordered set বা poset সংক্ষেপে। Thus a graph S without cycles may be regarded as a partially ordered set. So গ্রাফ S কোন সাইকেল যদি ছাড়া থাকে সেটাই partially ordered set হবে। On the other hand, suppose S is a partially ordered set with the partial ordering denoted by eto, then S may be viewed as a graph whose node are the elements of S and whose edges are defined as follows. আচ্ছা, এখানে বলছে আর কি, এরকম লিখলাম is an edge in S if, অর্থাৎ এরকম লেখা যাবে যদি এই জিনিসটা হয়, অর্থাৎ ভি যদি ইউ এর উপরে ডিপেন্ডেন্ট হয়। অনেক সময় আমরা এইভাবে পেয়ার্ড টাপল হিসাবে বা পেয়ার্ড সেট হিসাবে আমরা লিখি আর কি, পেয়ার্ড ভ্যালু হিসাবে দেখাই। আচ্ছা, সো এখানে কি করার চেষ্টা করতেছে দেখো, এখানে একটা অ্যাডজাসেন্সি লিস্ট দিয়েছে যে কোনটা কোনটার উপরে ডিপেন্ডেন্ট, এই ডিপেন্ডেন্সি একটা গ্রাফ তারা তৈরি করেছে। ধরো সি কাজটা করার জন্য তোমার আগে এ কাজটা করতে হবে, ই কাজটা করতে হবে, ডি কাজটা করতে হবে। ঠিক আছে, এইখানে অ্যাডজাসেন্সি লিস্টটা যেটা মিন করে সেটা হলো যে এই কাজটা করার পরে কোন কোন কাজগুলো করা যাবে। ঠিক আছে, মানে এইটার মধ্যে কোন একটা ইয়ের আন্ডারে যেই নোটগুলো থাকবে, এই নোটগুলো ততক্ষণ পর্যন্ত করা যাবে না যতক্ষণ পর্যন্ত এই কাজটা না হয়েছে। এখানের প্রতিটা নোট এটাই মিন করে আর কি। ওকে, সরি। সো এইভাবে প্রতিটা ডিপেন্ডেন্সি দেখানো হয়েছে। আমাদেরকে এখান থেকে বের করে আনতে হবে কি, একটা অর্ডারিং বের করে আনতে হবে, যেই অর্ডারে আমার অন্তত একটা অর্ডারিং, অনেক সময় তোমার সব অর্ডারিং গুলো চায় সেটাও হতে পারে, কিন্তু আমাদের এই টপোলজিক্যাল সর্টিং এর মেইন উদ্দেশ্য হচ্ছে জাস্ট একটা অর্ডারিং বের করে নিয়ে আসা মেইনলি। ঠিক আছে, যে কোনো ধরনের একটা অর্ডারিং আমরা এখান থেকে নিয়ে আসব। সো আমরা কিভাবে কাজ করব, কারো কি কোনো আইডিয়া আছে কিভাবে কাজটা শুরু করা যায়? এই যে এখানে দেখতেছো অর্ডার, এরকম একটা অর্ডার নিয়ে আসতে হবে আর কি। সো দেখতেই পাচ্ছ যে সি সবার শেষে আছে, কারণ সি এর উপরে তো অনেক, মানে সি এর অনেকের উপরে ডিপেন্ডেন্সি আছে। সরি, কিভাবে আমরা কাজটা করতে পারি, কারো কি কোনো আইডিয়া? সো আমাদের কাজটা হচ্ছে, তোমার একটার উপর আরেকটা ডিপেন্ডেন্সি দেওয়া আছে, যেমন সি কাজটা করার আগে এ কাজটা করতে হবে, সি কাজটা করার আগে ই কাজটা করতে হবে, এফ কাজটা হওয়ার জন্য দুইটা কাজের উপরে ডিপেন্ডেন্ট, জি এবং বি। জি এবং বি কমপ্লিট হওয়ার আগে কখনোই আমি এফ করতে পারবো না। ঠিক আছে, এইখানকার এই এজ গুলা মিন করে ডিরেক্টেড এজ, তো সো এই এজ গুলা মিন করে হচ্ছে যে এই কাজটার জন্য, এই কাজটা করার জন্য আগে ওই দুইটা কাজ বা ওই তিনটা কাজ করে আসতে হবে। ঠিক আছে, সো ই করার আগে কোন কাজ করতে হবে বলো তো? ই কাজটা করার আগে কোন কাজগুলো করে আসতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার এর সাথে বি তো তো কেউ কারোর নাই। উপর ডিপেন্ডেন্ট না। কোনো কিছুর উপরে ডিপেন্ডেন্ট না। সো তুমি ই দিয়ে কিন্তু আসলে শুরু করতে পারো, বুঝতে পারছো? ই প্রথমে
শুরু করা যায় ই দিয়ে, জি দিয়েও শুরু করতে পারো, বি দিয়েও শুরু করতে পারো, কারণ এইগুলা কারো উপরে ডিপেন্ডেন্ট না। কিন্তু তুমি এফ দিয়েই শুরু করতে পারবা না। ধরো ই করলা, তারপরেও আসলে এফ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত জি এবং বি দুইটাই করে না ফেলতেছো, ততক্ষণ পর্যন্ত তুমি কি করতে পারবা না, এফ কাজটা করতে পারবা না। ঠিক আছে? সো তারপরে জি করলে পরে তুমি দুইটা কাজ ফ্রি হচ্ছে, মানে একটা তো এফ এর দিকে ওই বি করলে এফ করতে পারবা, আর আর এইদিকে হচ্ছে এ করতে পারবা না জি যদি না করো, সো আবার সি করতে পারবা না এ যদি না করো। সো আমাদের যেটা করতে হবে সেটা হলো একটা অর্ডারিং তৈরি করে আনতে হবে, যদি কোনো অর্ডার করা সম্ভব হয়। আর যদি সাইকেল থেকে থাকে তাহলে তো অর্ডার করা পসিবল না। সো অর্ডার করা পসিবল না হলে সেটাও বলবা যে আমাদের এখানে মানে সাইকেল বা এই ধরনের কিছু একটা আছে, সো এখানে কোনো অর্ডারিং পসিবল না। সাইকেল থাকলে অর্ডারিং সম্ভব না, এটা তো আমরা আগেই ওই রিলেশনশিপের ইয়েতে দেখে আসলাম। সো সাইকেল এটা আলাদা, ধরো কোনোভাবে আমরা হ্যান্ডেল করলাম। এখন মেইন কাজটা হচ্ছে আমার দেখতে হবে যে আমরা অর্ডারিংটা মানে কিভাবে করব, এটার কোন একটা অ্যাপ্রোচ তোমাদেরকে চিন্তা করতে হবে। কি অ্যাপ্রোচে করলে মানে তুমি যে কোনো একটা অর্ডার যে কোনো ভাবে, ধরো জি বি এফ এ ডি ই সি এরকম একটা অর্ডার দিলা, ঠিক আছে, ইটস এ ভ্যালিড অর্ডার, কিন্তু সেটার জন্য তোমার একটা অ্যালগরিদম লাগবে। সো এই অ্যালগরিদমটা কি হতে পারে বা কিভাবে কাজটা হতে পারে, কিভাবে আমরা শুরু করতে পারি, সেটা কি একটু বলার চেষ্টা করবা কিনা বা একটু চিন্তা করবা কিনা। কোন একটা নোট থেকে শুরু করবা, কোন নোট থেকে শুরু করবা সেটা বুঝবা কিভাবে, মানে সেটা কিভাবে ডিসাইড করবা। ধরো তুমি আচ্ছা, যেটা কারোর উপরে নির্ভর যেটা কারোর উপরে নির্ভর করে না সেটা কিভাবে কিভাবে পাবা যেটা কারোর উপরে নির্ভর করে না। ধরো এখানে তো তুমি জাস্ট কয়টা 1 2 3 4 5 6 7টা নোট দেখতেছো, গ্রাফ ট্রি এগুলা নিয়ে যখন চিন্তা করবা তখনই মাথার মধ্যে রেখে দিবা 10⁵টা নোট। ঠিক আছে? সো এটার মধ্যে 10⁵টা নোট, কারণ তুমি 10⁵টা নোট না মানে যখন আসবে তখন আসলে এইভাবে কুল কিনারা তো খুঁজে পাবা না যে কোনটা কোনটার মধ্যে কোনটা কারো উপরে ডিপেন্ডেন্ট না। এখানে তোমাকে আমি ওই এইজ আকারে দিব, এইজ গুলা দিব, এই আমরা কতগুলা নোড আছে তারপরে এইজ কতগুলা আছে সেই হিসাবে তারপরে তোমাকে এইজ গুলা আমি দিয়ে দিব। কোনো সর্টেড অর্ডার বা কোনো কিছুতে তো আমি দিচ্ছি না। তো তুমি কিভাবে বের করবা যে এই নোটগুলা কারো উপরে ডিপেন্ডেন্ট না বা এই কাজগুলা কারো উপরে ডিপেন্ডেন্ট না, এটা কিভাবে বের করবা? স্যার ইনপুট নেওয়ার সময় ইনপুট নেওয়ার সময় কিভাবে বুঝবা? মানে যখন এস দেওয়া থাকবে এক্স ওয়াই, তখন মানে এক্স এক্স এর উপর এক্স এক্স থেকে ওয়াই তে যাচ্ছে, তাহলে ওয়াই এর একটা অ্যারের মাধ্যমে ওয়াই এর +1 করে দেব, মানে ওই ইন্ডেক্সটা একটা করে প্লাস হতে থাকবে। আচ্ছা, এই যে জিনিসটা এই কাজটা যে করতেছো এই কাজটা আসলে কি কাজ করতেছো মনে আছে কিনা? ডিসক্রিট ম্যাথ থেকে কোনো কিছু রিকল করতে পারো কিনা? ডিসক্রিট ম্যাথে এই ধরনের একটা কনসেপ্ট পড়ছিলে, এখন যে কাজটা আসলে করতে চাচ্ছ এই ধরনের একটা কনসেপ্ট ডিসক্রিট ম্যাথে ছিল, বা এই ডিসক্রিট ম্যাথে থাকা লাগবে না, আমরাও প্রথম দিকে পড়ে আসছি এই ধরনের কনসেপ্ট, গ্রাফের চ্যাপ্টারেই আমরা পড়ে আসছি। এই যে ক্যালকুলেশনটা করতেছো এই ধরনের ক্যালকুলেশন করে আমরা যে জিনিসটা বের করি সেই জিনিসটা এই চ্যাপ্টারেরই প্রথম দিকে পড়েছি, ডিসক্রিট ম্যাথেও পড়েছো। স্যার কাজটা কি সেটা বুঝি নাই স্যার। ও বলতেছে যে যখন ইনপুট নিচ্ছি তখনই আমি কোন একটা কাউন্ট বা এই ধরনের কিছু একটা রেখে দিব যে এটা কারো উপরে ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট না, এই ধরনের একটা কাউন্ট রেখে দিব প্রতিটা নোডের জন্য, এবং ওই কাউন্টটা থেকে আমরা বের করতে পারবো যে আসলে এটা কি কারো উপরে ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট না, এরকম কিছু একটা। তাই তো বলার চেষ্টা করেছো না? স্যার সো এইটা আসলে কোন কনসেপ্টটার সাথে মিলে? এটার একটা আরো একটু ফর্মাল একটা টার্ম আছে বা ফর্মাল একটা নাম আছে, এবং সেটা বললে তোমরা খুব সহজেই বলবা যে আচ্ছা এই এই হচ্ছে কাহিনী। তো সেই টার্মটা রিকল করতে পারতেছো কিনা?
কেউ একজন চ্যাটে কিছু একটা লিখেছো, সম্ভবত সঠিক অ্যান্সার গোপনে দেওয়ার চেষ্টা করছো। হ্যাঁ, রাইট, ইন ডিগ্রি। ঠিক আছে, ইন ডিগ্রি, গুড। সো ইন ডিগ্রি আমরা যখনই এই গ্রাফটা নিচ্ছি তখনই এটার ইন ডিগ্রি কত সেটা আমরা ক্যালকুলেট করে ফেলতেছি। ঠিক আছে, সো তারপরে আমরা এই গ্রাফ এর উপরে প্রথমে সবগুলার ইন ডিগ্রি বের করে রাখলাম। বের করে রাখার পরে কি করব, আমরা এই অ্যারেটার মধ্যে একবার ট্রাভার্স করব, অর্থাৎ নোডের এই ইন ডিগ্রির অ্যারেটা যে আছে এটার উপরে একবার ট্রাভার্স করব। ট্রাভার্স করে করে আমরা দেখব যে কোনগুলার ইন ডিগ্রি 0 সেইগুলাকে আমরা একটা কিউতে পুশ করে রাখবো। তারপরে কি করব, যখনই কিউ থেকে একটা কোন নোডকে বের করব তখন দেখব এইটা থেকে কাদের কাদের দিকে এইজ আছে, অর্থাৎ কারা কারা এইটার উপরে ডিপেন্ডেন্ট তাদের ইন ডিগ্রি এক এক করে কমাবো, এবং এক এক করে কমানোর সাথে সাথে দেখবো যে তার ইন ডিগ্রি আবার 0 হয়ে গেল কিনা। ধরো এই জি এর ইন ডিগ্রি 0, ই এর ইন ডিগ্রি হচ্ছে 1, এফ এর ইন ডিগ্রি হচ্ছে 2। সো আমরা কি করব, যখন জি কে তো আমরা কিউতে ইনসার্ট করলাম বা পুশ করলাম, সো জি কে যখন আমরা বের করে নিব তখন কি করব, এটা যারা এটার উপরে ডিপেন্ডেন্ট, এই জি এর উপরে যারা ডিপেন্ডেন্ট তাদের যে ইন ডিগ্রি আছে সেই ইন ডিগ্রি আমরা এক করে কমিয়ে দিব। যেমন এই এর ইন ডিগ্রি আমরা 1 কমালাম, তাহলে 0 হলো। সো এর সাথে সাথে এটাও চেক করব যে এটার ইন ডিগ্রি 0 হয়ে গেল কিনা। 0 হয়ে গেল মানে কি, এটার কারো উপরে ডিপেন্ডেন্ট নাই, তখন এটাকে আবার কিউতে পুশ করে ফেলবো। এটারও ইন ডিগ্রি 1 কমালাম কিন্তু এটা 0 হয় নাই, সো এটা নিয়ে আমার আর কোনো ফার্দার প্রসেসিং এর দরকার নেই, কিউতে পুশ করার কোনো প্রয়োজন নাই। এইভাবে করে যেতে যেতে তুমি কিন্তু একটা সুন্দর অর্ডার পেয়ে যাবে। প্রথমে জি কে পপ করলা, তারপরে এরপরে ধরো বি আসলো বা ই আসলো, এরকম করে আসতে থাকবে। তুমি ওটা দেখে দেখে পরের এটা যাদের উপরে, এটার উপরে যারা ডিপেন্ডেন্ট তাদের ইন ডিগ্রি 1 করে কমাবে। তারপরে তারা যদি 0 হয়ে যায় ইন ডিগ্রি, তাহলে কিউতে পুশ করে ফেলবা। এইভাবে করে একটা সুন্দর অর্ডার পাওয়া সম্ভব। বুঝতে পারলা কিনা জিনিসটা? জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারলে তো শেষ, আর বুঝতে না পারলে তো আরো সময় লাগবে। ওকে, সো বাকিরা একটু বলো, যারা বুঝতে পেরেছো তারা ইয়েস দাও, তাহলে আমি বুঝতে পারবো যে বুঝতে পেরেছো। আর যারা বুঝতে পারোনি তারা নো দাও। ওকে, অনেকেই দেখা যাচ্ছে ইয়েস দিয়েছে। ওকে, ইয়েস। ওকে, অধিকাংশই বুঝে গেছে। আর যারা বুঝে নাই তারাও অনেকে হয়তো ইয়েস দিচ্ছে, কারণ ইয়েস না দিলে তো আবার ছুটি হয় কিনা এটা সন্দেহের ব্যাপার। ওকে, সো এটা কোড করা কিন্তু আসলে খুবই সহজ। সো ট্রাই করে ফেলো। বিএফএস ডিএফএস হয়তো একটু চিন্তা করতে হতে পারে, কিন্তু এটার বিএফএস ডিএফএস এর কোডও আসলে বুঝলে এরপরে মানে তুমি অ্যাপ্রোচটা বুঝে ফেললে সহজ। টপোলজিক্যাল কোডের মানে এটার কোডটা করাটা খুবই সহজ। আমার কাছে ইভেন বিএফএস ডিএফএস এর চেয়ে প্রথম যখন অ্যাটেম্পট করছিলাম তখন আমার টপোলজিক্যাল সর্টই সহজ লেগেছিল। ঠিক আছে, কিন্তু টপোলজিক্যাল সর্ট ইফিশিয়েন্টলি আরো বিভিন্ন ভাবে করা যায়, সেগুলি আবার একটু হয়তো একটু অপেক্ষাকৃত কম সহজ হতে পারে। কঠিন না কোনোটাই, সহজ আর কম সহজ এই। ওকে, তাহলে এখানেই শেষ করা যাক।